ঠিক বৈকাল হয়ে যায়, আমরা শুনবো, তা নাহলে লীলা কোনো একটা জায়গায় কিন্তু হয়ে যায়। পৃথিবী মেলায় ঘুরতে 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 একটা গাছ কিনে ফেললাম। যে গাছের ফলও নাই, ফুলও নাই, পাতাও নাই, শুধু কাঁটায় ভরা। পৃথিবী মেলায় ঘুরতে 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 গাছ কিনে ফেললাম, কিন্তু সে গাছের ফলও নাই, ফুলও নাই, শুধু কাঁটায় ভরা। হ্যাঁ, এ সংসারে মা দেখবেন বাবা, এ সংসারে যত দিতে পারবে সবার বদন ভালো, না দিতে পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার বাদন কালো। যতই দিতে পারবে সবার বদন ভালো, কিন্তু না দিতে পারলে দেখবেন সবার বদন কালো হয়ে যায়। ছেলে চাকরি করে অফিসে যায়, সঙ্গে সঙ্গে অফিস থেকে ঠিক বাড়িতে ফিরেছেন, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে গভীর রাতে বৌমা ছেলের কানেতে ছোট করে দুটি কথা বলে দিলেন। বলবো লোচন দাসের ভক্তমণ্ডলী, বৌমা ছেলের কানে সঙ্গে সঙ্গে দুটো কথা বলে দিলেন, বলে শুনেছো ওগো, মধু তার বাবাকে কোথায় দিয়ে এসছে, একটু শুনে দেখো তো, জেনে দেখো তো। আরে শাশুড়ি মা মরে যাওয়ার পরে যেন আমার মাথায় একটা বোঝা এসে পৌঁছে গেল, জানেন তো, আমার মাথায় একটা বোঝা এসে গেল। বাবা এই কথা শুনে ঠিক গভীর রাতে, বাবা কোনো প্রকারে দেওয়ালের কান আছে এখন, বাবা এই কথা শুনে সঙ্গে সঙ্গে ঠিক 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 সন্ধ্যা নেয়, সকাল হতে হতে সঙ্গে সঙ্গে বাবা ভালো পোশাক পরে সুন্দরভাবে চলে এসেছে। খোকার ঘরের দরজাটা নাড়া দিয়ে বললেন, বাবাকে ডেকেছে খোকা। সঙ্গে সঙ্গে বললেন, খোকা আমাকে ডেকেছো? হ্যাঁ বাবা, বাবা আমি তোমাকে ডেকেছি। একই মালিকের দুটি আশ্রম, একটাই অনাথ আশ্রম আর একটা বৃদ্ধা আশ্রম, একই মালিকের। এখন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা বলে উঠলেন, খোকারে তুই আমাকে নিয়ে যাবি? আমি শুনেছি। বাবা তুই কি করে শুনলি? বাবা তুমি কি করে শুনলে? বাবা বাবা তুমি কি করে শুনলে? বাবা তুমি কি করে শুনলে? সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ বাবা জানিস খোকা, আজকের আমার অনেক আনন্দ হচ্ছে, আমার আজকে আমি অনেক আনন্দ পাচ্ছি বাবা। এ জগতে কেউ কারের কথা না ভাবলেও আমার বৌমা তো আমার কথা ভেবেছে। এ জগতে কেউ কারের কথা না ভাবলে আমার বৌমা তো আমার কথা ভেবেছে। জানিস খোকা, তুই চলে যাস অফিসে, নাতি একটা আছে স্কুলে চলে যা, বৌমা সংসারের কাজে চলে যায়। তোর মা যেদিনই চলে গেল সেদিন থেকে যেন আমি কোন একটা কিছু হারিয়ে বসেছি। জানিস আমি বড় একা রে, এই জগৎ সংসারে আমি বড় একা রে। সমজুড়ি মানুষ না হলে সমব্যথিত কথা কি বোঝানো যায়? একই মালিকের দুটি আশ্রম, অনাথ আশ্রম আর বৃদ্ধা আশ্রম। সঙ্গে সঙ্গে বাবার ছেলে চলে যায় বৃদ্ধা আশ্রমের দিকে। বৃদ্ধা আশ্রমের গিয়ে আশ্রমের দরজাটা কড়াটা নাড়া দিয়ে সঙ্গে সঙ্গে দরজাটা উদ্ঘাটন করে দিলেন, বসতে জায়গা দিয়ে দিলেন, বাবাকে ওই বৃদ্ধা আশ্রমে রেখে দিয়ে আসলেন। ঠিক তারপরে কিছুটা রাস্তায় বাবাকে রেখে দিয়ে ঠিক কিছুটা রাস্তায় এসে সঙ্গে সঙ্গে বাবা কানেতে একটাই ফোনে, মানে পকেটে ফোন ছিল, বেজে উঠল। বাড়ি থেকে ফোন এসেছে, ওগো তুমি বলে এসেছো কিছুদিন পরে দুর্গা পূজা হবে, তোমার বাবাকে যেন ছুটি না দেয়।
ইস, যা না রে, যা 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 যা। এই কথাটা তো বলতে মনে ছিল না। হ্যাঁ? আরে তুমি কি বলো তো, তুমি চাকরি করো, তোমার বাবা যদি বৃদ্ধা আশ্রমে থাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে তারা জানবে, এটা কি ভালো হবে? যাও তুমি যাও, আবার যাও। খোকা আবার ঠিক তারপরে গিয়ে আশ্রমেতে গিয়ে দেখলে আশ্রমের মালিক যে চেয়ারে বসে থাকে, বাবা সেই চেয়ারে বসে রয়েছে। লোচন দাসের পর আশ্রমের মালিক যে চেয়ারে বসে, বাবাকে সেই চেয়ারে বসে দিয়েছে। খোকা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আপনি কি কোনোদিন এর আগে আমার বাবাকে চিনতেন? না, আপনি কি বলতে এসেছেন? বলবো বলে এসেছি, এটা বড় কথা নয়, সময় অনেক আছে। কিন্তু আপনি কি কোনোদিন এর আগে আমার বাবাকে চিনতেন, জানতেন, বুঝতেন? আশ্রমের মালিক না বলে থাকতে পারলেন না। খোকা রে, আমার এই অনাথ আশ্রম থেকে তোকে নিয়ে গিয়েছি, আমার এই অনাথ আশ্রম থেকে তোকে নিয়ে গিয়েছি। আমি মধুর বাবুকে বলেছিলাম, মধুর বাবু, যে গাছের ছাল সেই গাছে জোড়া লাগে, অন্য গাছে লাগে না। কিন্তু তোমার বাবা কি বলেছিল জানেন দাদা? সন্তান ভাত দিক বা নাই বা দিক, কিন্তু সন্তান তো বাবা বলে ডাকবে। সন্তান ভাত দিক নাই বা দিক, মুখোমুখি তো করবে। সঙ্গে সঙ্গে খোকা শুনে বাবার পায়ে আছড় খেয়ে পড়লে, বাবা বাবা, সঙ্গে সঙ্গে বাবা বলে উঠলেন, খোকা রে, ভুল তুই করিসনি রে বাবা, ভুল আমি করেছি। সংসার জগতে এসে ভুল আমি করেছি, ভুল তুই করিসনি রে। বাবারও কষ্ট হয়। আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখেছি, পাড়ায়তে দেখবেন মায়েরা বেশি মায়ের কাছে বলে, টিউলে গিয়ে, জানিস তো বড় ছেলে আমার ভাত দেয় না, জানিস ছোট ছেলে ভাত দেয় না। বাবা যদি বেঁচে থাকে সঙ্গে সঙ্গে বলবে, কি গো হরিবদর মা, তুমি এই কথা বলেছো? আরে আমি তো বেঁচে আছি। সন্তান দুঃখ দিলে মা কাঁদে, কিন্তু বাবা কাঁদে। বাবার কান্নাটা ঠিক গভীর রাতে, গভীর রাতে ঘরের দরজাটা খুলে, ঠাকুর ঘরের দরজাটা খুলে দিয়ে রাধা মাধবকে বলে উঠলেন, রাধা মাধব, হে রাধা মাধব, জীবনে তো আমি কোনোদিন এইরকম ভাবে চাইনি, আমি তো এইরকম সন্তান আমি কোনোদিন চাইনি। তুমি নাকি প্রাণের ঠাকুর, তুমি দয়ার ঠাকুর, তুমি কৃপার ঠাকুর, তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, কিন্তু আমি তো তোমার কাছে এইরকম সন্তান চাই নাই। গভীর রাতের কান্না। ঠিক মা তারপরের দিন সকালে উঠে যদি বলে, কি গো হরিবদর বাবা, তুমি কোথায় গিয়েছিলে? না 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 না, ওই গরুটা খুলে গিয়েছিল, তার জন্য বাঁধতে গিয়েছিল। গার্জেন ধরে সবাই কাঁদবে, কিন্তু গার্জেন কার ধরে কাঁদবে? চোখের জল, অহংকার। ভগবান বলে উঠলেন যে আমি দুটো জিনিস একদম সহ্য করতে পারি না, যে যথামাং প্রপদন্তে স্তাং তথৈব ভজমহম মম বর্তানুবর্তনে মানুষ পাট্য সর্বস্ব। ভগবানকে যে যেমন ভাবে ভজনা করবে সেই রকম ভাবে আসবে, কিন্তু ভগবান বলে উঠলেন আমি দুটো জিনিস সহ্য করতে পারি না।
ওরে মাটির ঠাকুর কি হবে, হ্যাঁ? বাবা মাকে কাঁদিয়ে চোখের জলে বসুন্ধরা প্লাবিত হয়ে গেলেন। কাঁদছে, এখনো কাঁদছে। ওই জন্য করে একমাত্র রাধারানী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। ভগবানকে যারা পূজা করে, আমার ফুল নাই কিন্তু আমার শ্রদ্ধা রয়েছে, আমার ভক্তি রয়েছে, আমার কাছে কিছু নাই, ওই মনের ফুল দিয়ে ভগবানকে অর্পণ করব। একমাত্র যেটা রাধারানী করেছিলেন, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। অন্তর দীনতা ধরো মুরতি, অন্তর দীনতা ধরো মুরতি। প্রেমের প্রদীপে তোমার করিব আরতি, প্রেমের প্রদীপে তোমার করিব আরতি। নব নব রূপে তুমি আজ, নব নব রূপে তুমি আজ, আজ আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি আজো, সাজো আজ সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি দিনতারে ধরো মুরতি, তুমি দিনতারে মন ধরো মুরতি। প্রেমের প্রদীপে তোমার করিব আরতি, প্রেমের প্রদীপে তোমার করিব আরতি। নব নব রূপে তুমি আজ, আজ আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন সাজো মোহন তুমি আজ, আজ সাজো মোহন তুমি সাজো, মোহন তুমি সাজো, মোহন তুমি সাজো, মোহন তুমি আজ। জয় বসানি বালি কি জয়, জয় বসানি বালি কি জয়, জয় বসানি বালি কি জয়। সবাই মিলে রাধারানী বসানি দেশের বালিকা, মানে আমরা সবাই মিলে বৃন্দাবনে। যেহেতু তো আস্তে আস্তে ধীরে ধীরে বৈকাল হয়ে যায়, খুবই ভালো লাগে আপনাদেরকে পেয়ে। ভক্তমণ্ডলীর এখনো সব জায়গায় দেখা পাচ্ছি, মানে আমাদের ধৈর্য শক্তির কারণ হলো আমরা তো অর্থের বিনিময়ে এসেছি। কি অর্থের বিনিময়ে আসলে ধৈর্যটা অনেক প্রখর হয়ে থাকে, কিন্তু আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আসতে, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে তো হরিবাসরে আসতে হয়। একটু বলো না, দেখো না, মূল্যবান সময় ব্যয় করে আমরা সংসারের কাজে অবগত হয়ে সবকিছু বর্তমান করে হরিবাসরে আসতে হয়। ভগবান দেখলেন, কি দেখলেন? আসতে ভগবান সঙ্গে সঙ্গে বলছেন ভিক্ষা করছে। রাধারানীর অপার করুণাতে ভগবান ভিক্ষা, সঙ্গে সঙ্গে ভগবান ভিক্ষা করছেন। কি বলছেন? দূর বিদেশি রাখালি ছেলে আমার পথে বটের ছাওয়ায়, দূর বিদেশি
রাখাল ছেলে আমার পথে বটের ছায় গাইল কি তাগান, গাইল কি তাগান, সেইটা জানে। কথার অর্থ দেখো, সুর বাজে তার আমার প্রাণে, ফিরে এসে দেখি ধুলায় বাঁশি কি তার গেল ফেলে। দূর বিদেশি রাখাল ছেলে আমার পথের বটের ছায় দূর বিদেশি রাখাল ছেলে আমার মানে বটের ছায়। কোন বট? বংশী বট, কদমতলা। আহা, গাইল কি গান সেইটা জানে, শুধু সুর বাজে আমার প্রাণে, ফিরে এসে দেখি কি তার বাঁশি কি তার গেল ফেলে। ফিরে এসে দেখি কি তাই বাঁশি কি তার গেল ফেলে। দূর বিদেশি রাখাল ছেলে আমার পথের বটের ছায় দূর বিদেশি রাখাল ছেলে আমার মানে বটের ছয়। গাইল কি গান সেইটা জানি, আমি তারে। কে বলছে? আমি তারে, আমি মানে রাধারানী। রাধারানী বলছেন, আমি তারে সুধাই যাবে, আমি তারে সুধাই যাবে, কি উপহার দেব তারে। কি চাও তুমি? ভগবানকে বললেন, তুমি কি চাও? তুমি কি চাও? সঙ্গে সঙ্গে রাধারানীর গলার হিরে মানিক মুক্ত মালা ছিল। বিশুমানু রাজ নন্দিনী শ্রীমতী রাধারানী তো মা, রাজার মেয়ে তো। রাধারানীর গলার হীরের মানিক মুক্তোর মালা ছিল, ভগবানের গলায় পরিয়ে দিলেন। বাহ! ভগবান বলে উঠলেন, না, আমি ওই মালা চাই না। রাধে গো, আমি ওই মালা চাই না। যে মালাটা তুমি খুলে দিয়েছো বলে শাশুড়ি ননদের গঞ্জনা উপেক্ষা না করে জলস্ব যমুনার কাছে গিয়ে কৃষ্ণ বলে কাঁদো। ওগো বিনোদিনী রায়, বোঝের কানাই, করজোরে মিনতি জানাই, তোমার গলার মালাটাই আমি চাই। আমি ওই মালাটাই চাই। কোন মালা? যে মালাটার ফুল হলো কৃষ্ণ নামের ফুল, যে মালার সুতো হলো কৃষ্ণ নামের সুতো। ভক্তির সুতো দিয়ে যে মালাটা গেঁথেছিলে, যে মালাটা তোমার কেউ জানে না, কিন্তু আমি তো জানি। বাবা বিশুমানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী তো রাজার মেয়ে, হীরের মানিক মুক্তোর মালাগুলো সঙ্গে সঙ্গে খুলে দিচ্ছেন। ভগবান বললেন, না 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 না, আমি চাই না। রাধে গো, তোমার দেওয়া কৃষ্ণ নামের মালা পরে নদে আয় গিয়ে গৌর হয়ে জন্মা। বাবা বাবা বাবা, এতদিন তো তুমি আমার কাছে কিছু চাইলে না। সত্য যুগে তুমি আমার কাছে কিছু চাইলে না, দাপর যুগে তুমি আমার কাছে কিছু চাইলে না, কলি যুগে তাও চাইলে না। আর কলি যুগে তুমি কৃষ্ণ নামে সত্য তেতা, দাপর যুগে তুমি তাও কিছু চাইলে না, আর কলি যুগে তুমি কৃষ্ণ নামের মালা পরছ। হ্যাঁ গা, এই কৃষ্ণ নামের মালা পরে তুমি কি করবে শুনবে। রাধে গো, তোমার দেওয়া কৃষ্ণ নামের মালা পরে নদে আয় গিয়ে, নদে আয় গিয়ে গৌর হয়ে জন্মাইব। আর কি বললেন?
কইছ নতুয়া প্রেম। হরি বল হরি বল হরি বল নিতাই গৌর। কইছ মাধুরীমা, কইছ সুখে তুভ, কইছ সুখে তুভ, কইছ তুয়া প্রেম, কইছ মাধুরীমা, কইছ সুখে তুভ, কইছ সুখে তুভ, তিন নিতাই গৌর হরি 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 বল। এ তিন মানচিত ধন ব্রজে নাহি হইল পুরো। হরি বল ভাবিয়া না পাইনি ও। হরি বল রাধা রানীর কাছে পাচাই দিলেন, রাধে গো তুমি আমার প্রেমে দাও, বিবেক দাও, বিবেক দাও। রাধে তুমি আমার প্রেমে দাও, বিবেকে দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, দাও 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 সুখে তুবা, কইছ সুখে তুবা, এ তিন নিতাই গৌর হরি হরি বল। এ তিন মানচিত ধন ব্রজে নাহি হইল পুরো। ভাবিয়া না পাইও, ভাবিয়া না পাইও। এই লীলাটাই সঙ্গে সঙ্গে এদিকে কি করছেন আসতে নামাচার্য ঠাকুর হরিদাস। কইছ তুয়া প্রেম, কইছ মাধুরীমা, কইছ সুখে তুম ভোর। আমি আসবো সত্য যুগে, আমি ত্রেতা যুগে। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। সঙ্গে সঙ্গে নামাচার্য হরিদাস বললেন, প্রথম দিনে মা তুমি এসেছিলে, দ্বিতীয় দিনে এসেছিলে, তৃতীয় দিনে তুমিও এসেছিলে। আমি যে নগরে বেড়াবো আমি তো বলে এসেছি, আমি নগরে আসবো আমি বলে এসেছি। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন, তৃতীয় দিন লক্ষ্যহীনা বলছেন আজকে আমি গাইবো তুমি শুনবে। এতদিন তুমি বলেছো আমি গেয়েছি, কিন্তু এবার আমি দেখছি যে এবার আমি শুনবো, আমি আমি আপনাকে তোমার শোনাবো, আমি গাইবো। দ্বিতীয় দিনে লক্ষ্যহীরা বেশ বেন্যাস করে ওই রাজরানীর রঙ্গিতে ভঙ্গিতে সঙ্গে সঙ্গে হরি বল বলতে বলতে চলে গেলেন। হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সে কি গো বালকন দানে বিধি তোমার দানি করেছে, বালকন দানে বিধি তোমার। হরি বল দানি করেছে বলক বিধি তোমার, বিধি তোমার। বলক দানে বিধি তোমার দানি করেছে, তুমি রূপেতে ভ্রমরা
গুণে ননি চোনা ধবলে ধবলি রাখো মন বসত করি কর দান বিধি তোমার কর দান বিধি তোমার বিধি তোমার দানে করেছে বস তোমাকে উদ্ধার করব বলে আমি 3 দিন কাননে বসে রইলাম, তা না হলে প্রথম দিনে রাজা রামচন্দ্রকার কালসাচি কথা শুনে আমি কবেই কানন ছেড়ে চলে গেলাম। আস্তে কেন গেলাম না জানো মা? বন্ধা ভূমিতে ফসল ফলাবো, গণিকাকে বৈষ্ণবী করব, আমার কণ্ঠে কণ্ঠে দিয়ে একবার হরিনাম তুমি করো। সঙ্গে সঙ্গে সে কি বলবে, লক্ষ্যটা লক্ষ্যর মধ্যে একটাই মাত্র লক্ষ্য ছিল, শ্রীকৃষ্ণের পাদপদ্ম ছাড়া আর কোনো দিকে লক্ষ্য ছিল না। লক্ষ্যহীনের একটাই লক্ষ্য ছিল, ঘোষণা রাখতে বাধ্য, আনন্দ আনন্দ মহানন্দে একটাই লক্ষ্য, লক্ষ্য হীরা, লক্ষ লক্ষ হীরার মধ্যে একটাই সেই লক্ষ্য হীরা, তিনি হলেন লক্ষ্য হীরা। শোনো মা, বসো মা, সঙ্গে সঙ্গে বলবে, গণিকা লক্ষ্য হীরা হইল পরমা মহান্তি, কোটি কোটি লোক তার দর্শনে যাত্রী, দর্শনে যাত্রী। গণিকা লক্ষ্য হীরা পরমহান্তি হয়েছে, লক্ষ্য হীরা পরমহান্তি হয়েছে, গণিকা লক্ষ্য হীরা পরমহান্তি হয়েছে, গণিকা লক্ষ্য হীরা পরমহান্তি হয়েছে। বসো মা, তোমাকে উদ্ধার করব বলে আমি বসে রইলাম। আমি জানি আমাকে পাঠাবে, সেও আমার জানা আছে। আমি এখানে এসেছি একটাই মাত্র কারণ, সাধুর সঙ্গে আসতে এইরকম যদি না হতো তাহলে সাধুর মাহাত্ম্যটুকু জানা যেত না। কি বাবা, সাধু তুমি অসাধু না, সাধু ভণ্ড, সাধুর সঙ্গে এইরকম অনাচার এইরকম অত্যাচার করেছি বলে তাহলে সাধুর মাহাত্ম্যটুকু জানা গিয়েছে। আর আমিও জানি, আসতে আমিও জানি এখানে তুমি আসবে, আমি বন্ধা ভূমিতে ফসল ফলাবো, গণিকাকে বৈষ্ণবী করব, তার জন্য আমি প্রথম দিনে এসেছি। আনন্দ আনন্দ মহানন্দ গণিতা বিক্রি করে লক্ষ্য হীরা যে চুলটি সংগ্রহ করেছিলেন, গণিতা বিক্রি করে লোটন হিয়া নামে থলে। আস্তে হরি বল, ঠিক আছে। গণিতা বিক্রি করে যে চুলটি সংগ্রহ করেছেন, এটুকু আমি বা আপনারা একটু জগন্নাথের পুরীতে যাওয়া হয়, জগন্নাথের আয়নায় দেখবেন দরজার সামনে ঝুলিয়ে রাখা হয়েছে, নাম দেওয়া হয়েছে লোটন হিয়া নামে। এই লীলাটার মধ্যে বোঝা যায় আস্তে, লোটন হিয়া, লোটন হিয়া। শুধু তাই না, দূর দেশের যাত্রীরা যারা যাবেন ওই মাথায় স্পর্শ করে ভক্তি অর্জন করতে পারে। ভাবতে পারে কি এমন আচরণ ছিল, কি এমন ভাব ছিল, কি এমন বৈরাগ্য ছিল, কি এমন আদর্শ ছিল, প্রেম ছিল, যুক্তি ছিল, যে তাকে সেই লোটন হিয়া নামে থলেটি ঠিক জগন্নাথের আয়নায় ঝুলিয়ে রাখা হয়েছে। আমি বা আপনারা যদি মনে মনে করেন আমাদের কিছু টাকা ডোনেশন করছি, আমার চুলটাকে সংগ্রহ করে, না না না, আপনাকে কোটি টাকা থাকতে পারে কিন্তু এইরকম ভাবে সম্মান আমরা দিতে পারবো না। এটা ভারতবর্ষের হলো খ্যাতনামা বিষ্ণু মন্দির, এখানে আচরণের ভুল হলে কারেন্ট নিস্তার নেই। সেই জগন্নাথের আয়নায় ঝুলিয়ে রাখা হয়েছে লোটন হিয়া নামে থলেটি, জগন্নাথের আয়নায় ঝুলিয়ে রাখা হয়েছে। দূর দেশের যাত্রীরা এখনো যায়। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব পুরীতে গেলেন, চতুর্দিকে ফলো করছে, দৃষ্টিপাত করছে, তাকিয়ে দেখছে, চতুর্দিকে তাকিয়ে দেখছে, তাকিয়ে দেখছেন, ফলো করছে, দৃষ্টিপাত করছে। সে কি চতুর্দিকে তাকিয়ে দেখছে, পুরীর পান্ডবরা বললেন, আপনি তো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আপনি কাকে খুঁজছেন, কি দেখছেন? বলছেন পুরী সেই যে জগন্নাথের থলেটি লোটন হিয়া নামে, লোটন হিয়া, সেই থলেটি আমি মাথায় স্পর্শ করে ভক্তি অর্জন করতে চাই। ভারতবর্ষে কত বড় বড় দেখতে, যে দেশেতে নারী পূজা হয় না, মূর্তি পূজা হয় না, সে দেশ বাবা, সে জাতি কোনোদিন বড় হতে পারে না। ভারতবর্ষ বড় হওয়ার একমাত্র কারণ হলো এখানে বিষ্ণু পূজা চলে, মূর্তি পূজা চলে, নারী পূজা, একটু কুমারী পূজা।
বেলুর মঠে একটু গিয়ে দেখা যায় এখনো কুমারী পূজা চলছে, নারী পূজা, মূর্তি পূজা। একমাত্র বড় হওয়ার কারণ হলো ভালোবাসা। এখনো পর্যন্ত ভারতবর্ষে শঙ্কর ধ্বনি, কাঁসার ধ্বনি, মসজিদে নামাজ, খ্রিস্টানের আওয়াজ এখনো চলে। ধর্মের কথা এখনো চলে ভারতবর্ষটাকে। এই ভারতবর্ষ হলো শাশ্বত সনাতন পবিত্র হিন্দু ধর্মের দেশ। এখানে শিক্ষা, এখানে নীতি, এখানে আদর্শ, প্রেম সব দেশের থেকে অনেক উন্নত। আমেরিকা প্রকৃত ধনী দেশ, জাপান প্রকৃত ধনী দেশ, নিউজিল্যান্ড প্রকৃত ধনী দেশ, কিন্তু সেখানে মা জাগতিক সীমাহীন মানুষ পায় না। বাজবার অর্থ এখনো খুঁজে পেলুন না। আর সেই নামে নতুন হেয়ার নামে থলেটি মাথায় স্পর্শ করে ভক্তি অর্জন করছে। সব নারীকে এক করলে হয় না, সব নারী। এখনো অনেক দেশ রয়েছে হরিনাম চলে না, আবার এখনো দেশ আছে হরিনাম চলে। হরিনামের ধ্বনি সাধারণ নয়, যত দূরে যায় মাইক্রোফোনের সাহায্যে তত দূরে শোক, তাপ, মহামারী সব দূরে চলে যায়। বিজ্ঞান রিসার্চ করে দেখছেন শব্দের মধ্যে কি আছে, হরিনামের শব্দের মধ্যে কি আছে। অচিন্ত শক্তি রয়েছে যা ভগবানের সঙ্গে ভক্তের একটা সম্পর্ক তৈরি করে। কি বাবা, ভক্তের সঙ্গে ভগবানের একটা সম্পর্ক। সে সম্পর্ক কি না গভীরত্ব সম্পর্ক। বাবু আস্তে, আজকের দিনে হয়তো এখানে টিভি, সিডি, থিয়েটার দিলে অনেক সুন্দর প্যান্ডেলে অনেক দর্শক পাওয়া যেত, কিন্তু ভক্ত পাওয়া যাবে না। হরিনামে যারা আসে ভক্ত, হরিনাম হলো ক্ষণস্থায়ী, সাধারণ গান হলো চিরস্থায়ী নয়। এই হরিনাম হলো চিরস্থায়ী, আর সাধারণ গান হলো ক্ষণস্থায়ী। এই ওটুনির মা তোমার টুনি কথা শোনে না, এরকম কতবার এসছে আর কতবার চলে গেছে। কিন্তু হরিনাম 8 থেকে 80 বছরের মানুষ এখনো শোনার যোগ্য। কথা বলতে বলতে বাগবাজারের গোকুল মিত্র মদন মোহনীকে পূজা করে। হরি বল। সব নারীকে এক করলে হয় না, কারণ হলো কি মদন মোহনকে পূজা করে। মদন মোহনকে পূজা করে, কিন্তু পূজা করা স্বভাব চরিত্র হলো ছোট করে পতিতালয়ে যায়, দৈনন্দিন পতিতালয়ে যায়। ঠিক সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে পতিতালয়ে চলে যায়। ওটাই সব, ওটাই চরিত্র। কিন্তু মুখ্য উদ্দেশ্য ঠিক সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে পতিতালয়ে চলে যায়। বড় সাদে জাগে একবারে তোমাকে দেখি, কতদিন দেখি নি তোমার, একবারে তোমাকে দেখি। স্মৃতি জানালা দিয়ে থাকি, স্মৃতি জানালা দিয়ে থাকি, চোখ ভরে যত আলো সে আলোয় মন ভরে না, কতদিন দেখি নি তোমার, একবারে তোমাকে দেখি। আমার অন্ধকারে কত রাত কেটে গেল, এবারে তোমাকে ভোরে জানালা দিয়ে থাকি, ভোরে জানালা দিয়ে থাকি, চোখ ভরে যত আলো সে আলোয় মন ভরে না, কতদিন দেখি নি তোমার,
এবারে তোমার কতদিন দেখি নি তোমার, এবারে তোমাকে দেখি, এবারে তোমাকে দেখি, এবারে তোমাকে দেখি। বাগবাজারের গোকুল মিত্র মদন মোহনকে পূজা করে, বাগবাজারের গোকুল মিত্র মদন মোহন পূজা করে, কিন্তু স্বভাব চরিত্র ঠিক পতিতালয়ে যায়। কোন একটা কথা, বাগবাজারের গোকুল মিত্র আমরা সবাই অবগত, জানি, বুঝি, কিন্তু পতিতালয়ে যায় ঠিক দৈনন্দিন যায়, সন্ধ্যাকালীন দৈনন্দিন গিয়ে দরজার কোড়াটা নাড়া দিয়ে দেয়। এখন কোন এক কারণে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওগো, পতিতাকে বলছেন, ওগো দরজাটা খোলো না, আমি গতকাল আসতে পারিনি, তুমি মনে কিছু করো না। পতিতা বললেন, সে কি? দরজাটা খুলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বললেন, আমি গতকাল আসিনি, তুমি মনে কিছু করলেন না। বলে, ওই দেখো, তুমি গতকাল আসলে, আমি তোমার ভালোবাসলাম, আমি তোমার কাছে রাখলাম, আমি তোমার প্রেমালিঙ্গন করলাম। শুধু তাই নয়, আমার এই মন প্রাণ দেহ রূপ যৌবন দিয়ে আমি তোমাকে সব কিছু দিয়েছি, আর তুমি বলছো গতকাল আসোনি, কিন্তু আমি তো বলছি তুমি গতকাল এসেছিলে। বলে, সে কি? বলে, হ্যাঁ, গতকাল আসোনি এটা তোমার মুখের কথা, কিন্তু গতকাল যে এসছো তার প্রমাণ। বলে, হীরের আংটি। তুমি আমাকে ভালোবাসলে, কাছে ডাকলে, শুধু তাই না, আমার মন, আমার প্রাণ, আমার রূপ যৌবন দিয়ে আমি তোমাকে সব বিসর্জন দিয়ে দিলাম। তুমি ভালোবেসে আমার হীরের আংটিটা তুমি পরিয়ে দিলে, তুমি বলছো গতকাল আসোনি। সঙ্গে সঙ্গে মদন মোহন, সঙ্গে সঙ্গে গোকুল মিত্র বলছেন, এটা তো আমার মদন মোহনের হীরের আংটি। মদন মোহনের হীরের আংটি তোমার হাতে এলো কি করে? কীর্তনটা আমরা কেন শুনব, এটাই হলো বড় প্রশ্ন। মদন মোহনের হীরের আংটি তোমার হাতে এলো কি করে? বলে, কেন? তুমি বলছো গোকুল মিত্র তোমার চোখে, কিন্তু আমার চোখে দেখলাম মদন মোহন আমাকে ভালোবাসলো, কাছে রাখলো, শুধু প্রেমালিঙ্গন করে হীরের আংটিটা। গোকুল মিত্র বলছে, এটা আমার মদন মোহনের হীরের আংটি। মদন মোহনের হীরের আংটি তোমার হাতে, আমি তো বুঝতে পারি না মদন মোহনের হীরের আংটি তোমার হাতে এলো কি করে? গোকুল মিত্র নিজেকে নিজে ধিক্কার করছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন, সিপাহী তোমরা দরজা খুলে দাও, খুলে দাও, দেখো দেখো আমার মদন মোহনে হীরের আংটি আছে কিনা, দয়াময় গো, তুমি কারে হাসা, কারে কাদাও, আমার বলে দাও, তুমি পাষাণ বলে ডাকো যারে, নিতাই গৌর হরি 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 বল। সে তো পাষাণ, তুমি কারে হাসা,
সিপাহী সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেখলেন মদন মোহনের হীরের আংটি মদন মোহনের হাতে নাই। সঙ্গে সঙ্গে গোকুল মিত্র আচরকে পড়লেন ওই পতিতার চরণে। আজ থেকে তুমি আমার গুরু, আজ থেকে তুমি আমার গুরু। যে মদন মোহনের চোখ আছে, চোখের পলক ফেলতে পারে না, যে মদন পাথরের মূর্তি, সে মদন মোহন হাঁটতে পারে না, সেই মদন মোহনকে তুমি চলমান করে দিলে, তুমি হাঁটতে শিখিয়ে দিলে। বিশ্বাসের উপরে ভগবান প্রতিষ্ঠিত। আজ থেকে তুমি আমার গুরুদেব হলে। গোকুল মিত্রের গুরুদেব হলেন ওই পতিতা। সব নারীকে এক করলে হয় না। এইবার লক্ষ্মহীরা সঙ্গে সঙ্গে নামাচার্য হরিদাস বললেন, বসো মা, আমি এবারে হুগলি জেলায় চলে যাই, তোমাকে উদ্ধার করব বলে আমি 3 দিন পড়ে রইলাম। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন হুগলি জেলায় আগমন। ভোরের বেলা বয়ে যায়, একদিকে আর একদিকে পার হয় হুগলি জেলা, প্রথম গ্রাম ভাটিয়ালি। তখনকার সময় সুকুমারী মায়েদের বিয়ে হতো, তখন এইরকম ভাবে ছিল না তো, ফোনের সাহায্যে। আর এক সুকুমারী আর সুকুমারীকে বলছেন সঙ্গে সঙ্গে, ভাইয়াকে নাইয়াকে, মাঝি ভাইকে ডাইয়াচ্ছে, নাইয়া রে নাইয়া রে হরি বল হরি বল। আমার বেলা গেল, সন্ধ্যা হলো, পারের বেলা বয়ে গেল রে, আমাদের বেলা গেল, সন্ধ্যা হলো। ও নবী, নবী নিয়ে যাও, নিয়ে যাও। পারের বেলা বয়ে গেল গো, আমি ওপরে দাঁড়াইয়া আছি রে, হেইয়া হেইয়া মাঝি হেইয়া, হেইয়া হেইয়া মাঝি হেইয়া, হেইয়া হেইয়া আকুল প্রাণে বাকুল হয়ে নিয়ে যাও, নিয়ে যাও। চিৎকার করে ডাকলেন। হরিবদ হরিদাসের সঙ্গে সঙ্গে চলে গেলেন কি হুগলি জেলায় প্রথম গ্রাম। প্রথম গ্রামে চলে গেলেন, সেখানে এক রূপসী মায়ের আগমন। তাকে কৃষ্ণ নামে মাতিয়ে দিলেন। 62 বছরের বৃদ্ধ নামাচার্য হরিদাস, 62 বছরের বৃদ্ধ নামাচার্য হরিদাস, 62 বছরের বৃদ্ধ সঙ্গে সঙ্গে হুগলি জেলায় নিজের গ্রামেই চলে গেলেন। সেখানে রূপসী মায়ের আগমন, তাকেও কৃষ্ণ নাম দিয়েছে। এক সুকুমারী আর এক সুকুমারীকে বললেন, দেখো না কত সুন্দর, কাঁধে ভিক্ষার ঝুলি, কাঁধে ভিক্ষার ঝুলি। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কিছু ভিক্ষা করে সাধুজি? বলে কিছু না 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 না। তুমি চাল ডাল ভিখারি? বলে না 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 না। চাল ডাল নেবেন? বলে আমি চাল ডালের ভিখারি না। সোনা গয়না? বলে তাও নয়। ঘরের দরজাটা খুলে সঙ্গে সঙ্গে সোনা গয়না সবকিছু নিয়ে দিয়ে দিলেন। বলে আমি চাল ডালের ভিখারি নয়, সোনা গয়নার ভিখারিও নয়। বলে তাহলে তুমি কিসের ভিখারি? তুমি চাল ডাল নিলে না, সোনা গয়না নিলে না, তাহলে তুমি কিসের ভিখারি? বললে আমি জানেন আমি চাল ডাল ভিখারি না, আমি সোনা গয়না না। সঙ্গে সঙ্গে যা কিছু ছিল চাল ডাল ভিখারি সব কিছু দিয়ে দিলেন। বলছে না, সোনা গয়না
দিলাম কত, কিছুই নিলে না, আর সোনা গয়না দিলাম কত, কিছু নিলে না। কিসের ভিখারি তুমি, আর কিসের ভিখারি তুমি, আমার জানা নাই, জানা নাই, জানা নাই। সোনা গয়না দিলাম কত, কিছু নিলে না। আর সোনা দিলাম কত, কিছু নিলে না। উত্তরে প্রমাণ করলেন যদি সুধা নিলে, উত্তরে প্রমাণ করলেন যদি সুধা নিলে, বলি তবে কহে দয়াময়, এ ভিখারি ভিক্ষা মাগা, আর কিছু না চায়। যদি সুধা নিলে, সুধা 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 যদি সুধা নিলে, বলি তবে কয়ে দয়াময়, এ ভিখারি ভিক্ষা মাগা, আর কিছু না চায়। যত ধন আছে বিশ্বে, হরি নাম সবার সেরা। যত ধন আছে বিশ্বে, হরি নাম সবার সেরা। যে ধনের লাগি মহান নাম, হলো পাগল পারা, হলো পাগল পারা। এই সেই নদিয়া নবদ্বীপ, এই সেই সুরধনী গঙ্গা, এই তো যেই পথে প্রভু কীর্তন করিয়া যায়, সেই পাবে দাঁড়িয়ে আছে মোহন যোগাই মাধা। অপরাধ খণ্ডন করে হরিনাম আশ্রয় করলেন, পাঠিয়ে দিলেন নামাচার্য হরিদাসকে। নিতাই চাঁদ আর হরিদাসকে পাঠিয়ে দিলেন, যাও তো পূর্ব পশ্চিম উত্তর দিক নাম প্রচার করে দক্ষিণ দিকে চলে গেলেন। কারণ হলো দক্ষিণ দিকে ছিল মধ্য পাগল, জগার মাথা, সবাই অবগত, লীলা সবাই অবগত, জগার মাথা। একই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, জগারে দেখ না। বিভোর হয়ে গেলেন মদের নেশাতে। নিতাই চাঁদ নামাচার্য হরিদাসকে দেখে সঙ্গে সঙ্গে পাশে ছিল। অপরাধ খণ্ড, আপনারা আমাকে ছুঁইবেন না। আমি সমাজে লাঞ্ছিত, অবহেলিত, পদধূলিত, নিষ্পেষিত, অবাঞ্ছিতর দল। আমাকে ঘৃণা করে পথের নিচে ছড়িয়ে দাঁড়ায়। নামাচার্য হরিদাস বললেন, তুমি কিসের আসতে? আর বাজাবেন না। সঙ্গে সঙ্গে পথের নিচে সরে দাঁড়ালেন, বললেন, একই বসো, চুপ করে বসো। পথের নিচে সরে দাঁড়ালেন। হরিদাস সঙ্গে সঙ্গে বললেন, দেখুন তোমাদের মতো সরে দাঁড়াতে 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 একটা সমাজ গড়ে উঠবে, সেই সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ, বৈষ্ণব সমাজ। সে কি গো, সে কি? সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ। বলে, জানেন মাতোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মায়ের সামনে আমরা সবাই মিলে অবগত, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে?
সাজিয়ে দিল মায়ের তারা, সাজিয়ে দিল মায়ের তারা, ভস্যে দিল রে, মাখিয়ে দিল কে, এলোকে তার কালো কেশি মা, লোকেশ্বর কালো কেশি ভস্যে দিল কে, মাথুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাথুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, হরি বল, সাজিয়ে দিল গরম ডালা মাগো, ও মা চিন্ময়ী মায় করুণা মা তোর সাজিয়ে দিল কে, এলো কে তোর কালো কেশি ভস্যে দিল কে, এলো কে তোর কালো কেশি ভস্যে দিল কে, মা ও মা। আস্তে গ্রাম বাংলার এখনো চলে, স্বর্গীয় রতিন ঘোষ কানাইলাল বন্দ্যোপাধ্যায়ের এখনো সুর তাল বসে থাকে। এইবার বলছেন বসো মা বসো, সমাজচ্যুত হয়ে যাবে, দেখতে দেখতে সমাজচ্যুত হবে, সেই সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। আমার সঙ্গে একবার কণ্ঠে কণ্ঠে বিশুদ্ধ হরিনাম দিয়ে চলো। পাশে ছিলেন নামাচার্য হরিদাস, সঙ্গে সঙ্গে মাললক্ষ্মী, কলসির কানা, জগার মাদা, আরে দেখতো কানের দ্বারে কে ফিস ফিস করছে, মনে হয় ওরা ফিরতন বাবাদের দল। ওকে মদ খাইয়ে দিয়ে দে, মদের নেশাতে সবে জমে উঠেছে। সে কি বলে? হ্যাঁ। সঙ্গে সঙ্গে বললেন, সে কি গো? নামাচার্য হরিদাস নিতাই চাঁদ বলে উঠলেন, আমাদের কাছে সুরা আছে, যদি একবার খাও না কোনো দিনের জন্য আর তোমাদের নেশা থাকবে না, সারা জনম নেশায় বিবর্ণ হয়ে যাবে। বলে সে কি? বলে তো নেশা করতে গেলে, আমাদের এই সুরা পান করতে গেলে একটাই নিয়ম আছে। বলে কি? বলে একবার নিতাই বলতে হবে। বলে না, বলতে পারবো না তো। ওই নি বলিলে তোমরা আমাদের তোমাদের চরণ তলে রেখে দে, তাই আমরা নি বলিব না। বলে তাই বল, বলে তাই বল, বলে না বলবো না। একবার বল, বলে করে বলবো না। সঙ্গে সঙ্গে বলছে, বলে না কি? বলে না আমি বলবো না। বলে বারবার করে চিৎকার করে বলছেন, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সে কি? হরিরা আমরা প্রতিজ্ঞায় মত্ত হয়েছিলাম, শ্রীবাসের অঙ্গনে দরজা বন্ধ করে খোল করতাল মহুর মনে হরিধ্বনি দিয়ে বলবো, আমার সঙ্গে নাচবে গাইবে, এই তো আমাদের মনের ইচ্ছা। চলো। সর্বাঙ্গ সুন্দর মদন বসিয়া আছে প্রভু কমল নিত্যানন্দ হরিদাস। দিবস বৃত্তান্ত যত প্রভুর
করবে প্রতি ঘরে ঘরে নামে বিলাই হরি না ভিক্ষা করবে প্রতি ঘরে ঘরে নামে বিলাই বলবে আর বলাইবে প্রতি ঘরে ঘরে নামে বিলাই তুমি বলবে আর বলাইবে প্রতি ঘরে ঘরে নামে বিলাই তুমি বলবে আর বলাইবে প্রতি ঘরে 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 নামে বিলাই ঘরে ঘরে নামে বিলাইছে অপরাধ খণ্ডন করেছে, হরিনাম আশ্রয় করলেন। এইবার নামাচার্য হরিদাস বললেন, হুগলি জেলা পার হয়ে বললেন আমি আসি। প্রথম বাজারের নাম হলো ক্ষীরচূড়াকাচি। ক্ষীরচূড়াকাচি প্রথম বাজারের ব্যক্তা ঘাট। মার ওকে মার, হরিনাম ছাড়, মার, মারো চাবু, লাগাও চাবু, মার, মার, মার। নামাচার্য হরিদাসের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়লেন, ধুলায় লাটিয়ে পড়লেন। আমার ভুলিতে বলো না কৃষ্ণ না হরি না, ভুলিতে বলো না কৃষ্ণ না, ভুলিতে বলো না কৃষ্ণ না হরি না, ভুলিতে বলো না কৃষ্ণ না, কৃষ্ণ নাম প্রাণের প্রাণ, কৃষ্ণ নাম প্রাণের প্রাণ, জগতে নাই তার করুণা, ভুলিতে বলো না কৃষ্ণ না হরি না, ভুলিতে বলো না কৃষ্ণ না হরি না, ভুলিতে বলো না, ভুলিতে বলো না কৃষ্ণ না। প্রথম বাজারে নাম হলো ক্ষীরচূড়াকাচি। নামাচার্য হরিদাসের দেহ মারতে মারতে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলেন। মূলোৎপত্তি বাধা দিলেন, হ্যাঁ কবর দিয়েও দাও ওকে। বাধা দিলেন গড়াই গাজী, না 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 না, গঙ্গার তীরে ভাসিয়ে দাও। ফুলিয়া নদীর তীরে ও ভাসতে ভাসতে চলে যাবে। বড় কুমিরে খাবে না বড় হামরেই খেয়ে ফেলবে। হরিদাসের দেহ ভাসতে ভাসতে চলে গেল। সবাই মিলে চিৎকার করে বলে উঠলেন, নদীর ফুলিয়া নদীর তীরে এসে পৌঁছে গেল। মোরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে, মোরা হরিদাস বেঁচে উঠেছে। মরা হরিদাস বেঁচে উঠেছে। তোমরা আমাকে মারছো, সে কি? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দিলে পয়গম্বর, তুমি না মরিলে আমাদের প্রাণদণ্ড হবে। হরিদাস বলে উঠলেন, আমি যদি মরে গিয়ে যদি বেঁচে না থাকি, তোমাদের যদি মঙ্গল হয় তাতেই আমি মরে গেলাম। ভক্তমণ্ডলী, বিশেষ ঘোষণা, আপনাদের দেখে খুবই ভালো লাগছে। মুখমণ্ডলীর দিকে তাকিয়ে দেখছি আপনারা কিন্তু সবাই গার্জেন। তো আজকাল আমাদের একটাই প্রভাব দেখেছি, হরিবাসরে বেশিরভাগ ক্ষেত্রে গার্জেন এসে যায়, কেন সংসারের কাজ অবসরটুকু হয়ে গিয়ে তারা হরিবাসরেই বসে থাকে। কেন হরিবাসরের মাটি, হরিবাসরের ধুলা, আমি বলেছি যে রাস্তার ধুলা আর হরিবাসরের ধুলা একই নয়। শিক্ষামূলক কথা একবারের জন্য তো আবদ্ধ নয়। এই ধুলাটা মেখেছিল গোপীর পদের রেণু, ভক্তের ধুলা। অনেক বড় ধুলা নিয়ে আপনারা এসেছে। রাস্তার ধুলা মাগলে রোগ জীবাণু সৃষ্টি হয়, আর হরিবাসরের ধুলা মাগলে রোগ জীবাণু ধ্বংস হয়। এও জানা আছে, কেননা আমরা এখানে যদি কি বলবো, যদি ঘুমিয়ে পড়ি, এই ঘুম ভাঙলে সকাল হয়ে যাবে, আর ঘুম না ভাঙলে পরকাল হয়ে যায়। মানুষের জীবনে সেই রকম। তো আপনাদের দেখে বোঝা যায় সবাই গার্জেন বসে রয়েছে, লোচন দাসের পদ দিয়ে আমরা শুরু করি। কিন্তু আমার এক দুর্ভাগ্যের বিষয়, আমার বাবাকে আমি হারিয়েছি। আমার একটাই কষ্ট,
তো সন্তান বাবা ছেলেকে ক্ষতি করে, এটা বড় বিষয় হলো যে এইরকম আমি চাই যে কোনো সন্তান, কোনো বাবা কোনো সন্তানকে যেন না ক্ষতি করে, কষ্ট না দেয়। জীবনে এত বড় দুঃখ, এত বড় কষ্ট দিয়ে চলে যায়। লোচন দাসের পথ সবাই মিলে শুনবো। বাবার অপমান মা কোনোদিন সহ্য করতে পারে না, যদিও চলে যায় কিন্তু সহ্য করতে পারে না। মা একদিন বলে উঠলেন, খোকারে এইরকম ভাবে বাবাকে বলছিস, কিন্তু জানিস তোর বাবা মহান? হ্যাঁ জানি তো, মহান না হলে আমার ক্ষতি করে চলে যায়। মা সঙ্গে সঙ্গে একটা বস্তু নিয়ে, মানে ঠিক বাক্সর মতো রেখে দিয়েছিলেন, বাবা মায়ের কাছে দিয়ে দিয়েছেন, আর মা সেই বস্তুটা নিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, গোগো খোকা বড় হওয়ার সাথে সাথে এটা খোকার হাতে তুলে দিও, তবে কাউকে দেখাবে। শোনো খোকা, কাউকে দেখাবেন কিন্তু কাউকে দেবেন না। দেখাবে কিন্তু কাউকে দেবেন না, দেখাতে পারবে কিন্তু কাউকে দিতে চেও না বস্তুটাকে। লোচন দাসের পথ। সঙ্গে সঙ্গে খোকা সকাল না হতে হতে ছোট করে বাজারের মধ্যে প্রবেশ করলেন। যারা সবজি পটিতে বসে রয়েছে জিজ্ঞেস করলেন, দাদা আমার এই বস্তুটা কত দাম হতে পারে? আমার এই বস্তুটা কত দাম হতে পারে? বস্তুটা নিয়ে ঠিক বাজারে, মানে সবজি পটি গেলেন। ওটা একটু নর্মাল তো, কেন ওটা তো আর সোনা দোকান নয় বা চাল দোকান নয়, নিত্য দিন। সঙ্গে সঙ্গে সবজির পটি একজন ক্রেতা বিক্রেতা তা বললেন, জানেন তো এখানে একটা কাজ করো, তুমি এটাকে রেখে দিয়ে চলে যাও, আর একটা কাজ করো কিছু, মানে 10 কিলো সবজি নিয়ে চলে যাও। মাগো, জীবনের অনেক বড় সমস্যা। যখন বললেন 10 কিলো নিয়ে চলে যাও, সঙ্গে সঙ্গে চলে আসলো, কিন্তু মা বলেছে দেখাবে কিন্তু কাউকে দেবেন না। দেখাতে চাইবে, কাউকে দেবেন না। ঠিক তারপরের দিন হরিনাম করতে 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 চলে গেলেন চাল দোকানে। হারে মুরারে যত শিল্পীর জন্ম হয়েছে 35 ওয়ার্ডের মেশিন, কি দাদা 35 ওয়ার্ডে যত শিল্পীর জন্ম, আর এখন ওই ভয়েসটা বার করতে গিয়ে দাদা রিভার করুন, দাদা ভয়েস করুন, দাদা ইত্যাদি ইত্যাদি, দাদা পিক আপ করেন, না না, যত শিল্পীর জন্ম, সে মান্না হোক, হেমন্ত হোক, লতা হোক, আশাজি হোক, কিশোর, 35 এইরকম প্রকল্প ছিল না। বলার ঘোষণা হলো, আমার বাবা কীর্তন জগতের, আমি জানি আপনারা এখানে যেখানে বসে রয়েছেন আপনার আত্মীয় পরমাত্মীয়, সবার চরণে কোটি কোটি প্রণাম। উনি একজন সুরের জাদুকর ছিলেন। আমাকে বলেছে একদিন একটাই ভাষা বলে, শোনো যত শিল্পীর জন্ম হয়েছে 35 ওয়াটের মেশিনে, আর বেশি কিছু বলো। হারে মুরারে মধু কৌটো ভারে, হারে মুরারে মধু কৌটো ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর হারে মুরারে মধু কৌটো ভারে। সঙ্গে সঙ্গে চাল দোকানে গিয়ে বললেন, এটা কত দাম হতে পারে বলতে পারো? চাল দোকানে গিয়ে বললেন, চাল দোকানে বস্তুটা ঠিক ঘুরিয়ে ফিরিয়ে বললেন, একটা কাজ করো, এটাকে রেখে দিয়ে যাও, আর একটা পেটি চাল মাথায় তুলে দিয়ে নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে হরিবদ মনে মনে ভাবলেন, না জানি ও বা মাগো, না জানি এটা কোনো মূল্যবান বস্তু হতে পারে, না জানি এটা কোনো মূল্যবান বস্তু হতে পারে। ঠিক চলে আসবে, কিন্তু মা বলেছে, বাবা দেখাবি কিন্তু কাউকে দিবি না, দেখাবি কিন্তু কাউকে দিতে পারবি না। প্রথম দিন, দ্বিতীয় দিন, ঠিক তার পরের দিন মনটা খারাপ করে সঙ্গে সঙ্গে চলে গেলেন ধুতি পাঞ্জাবি দোকানে। ধুতি পাঞ্জাবি দোকানে গিয়ে বলছেন, এটা কত দাম হতে পারো?
ধুতি পাঞ্জাবি দোকানি বলছেন, বলে একটা কাজ করুন দাদা, এটা একটা ভালো পোশাক নিয়ে যান, আর এটা মনে হয় কোনো বাবুদের খেলনার বস্তু, এটাকে রেখে দিয়ে চলে যাও, আর ওটাকে আমাকে দিয়ে চলে যাও। যখন বললেন, মনে মনে ভাবলেন, না জানি এটা কোনো মূল্যবান বস্তু হতে পারে, মানে মেমোরি এসে গেছে। নিতাই গৌর হরি 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 বল। না জানি এটা কোনো মূল্যবান বস্তু হতে পারে। ঠিক তার পরের দিন দিল না, কিন্তু মা বলেছে দেখাবি, কিন্তু এটা তো খুব কড়া সুবিধা নয়, দেখাচ্ছি অত তো দিতেই পারছি না। ঠিক তার পরের দিন ওই বস্তুটা নিয়ে সোনা দোকানে প্রবেশ করলেন। সোনা দোকানে হরিনাম করতে 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 ভোরবেলা সোনা দোকানে চলে গেলেন। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারে বনচারী বনমালী ললিতা ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারে বনচারী বনমালী ললিতা ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলা, দীন দয়াল যশোদা দুলা, গলে দোলে বনমাল নয়নাভিভঙ্গ। বনচারী বনমালী ললিতা ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারে বনচারী বনমালী ললিতা ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলা, গলে দোলে বনমাল নয়নাভিভঙ্গ। বনচারী বনচারী বনমালী। সঙ্গে সঙ্গে সোনা দোকানি বললেন, এটা কি ব্যাপার এত ভোরে? সোনা দোকানি বলছেন, তুমি বাবা এত ভোরে এসেছো? খরিদ্দার বললেন, বাবা তুমিও এত ভোরে এসেছো? বললে, আমি কাল বড় বাজারে না রাখতে পারিনি, টাকা পয়সা সব এখানেই ছিল, আমি বড় বাজারে সকালে বেরিয়ে যাব, তো ওই জন্য আমি চলে এসেছি। যখন বলে উঠলেন যে এত ভোরে, সঙ্গে সঙ্গে বললেন, বাবা একটা কথা বলবো। বলে, কি কথা? বলে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমার এই বস্তুটা, এটা কি জানতে পারো, বলতে পারো, বুঝতে পেরেছো? এই বস্তুটা কিসের বস্তু? বস্তুটা কত দাম হতে পারে বলতে পারো? সঙ্গে সঙ্গে বলে উঠলেন, জানেন তো এই বস্তুটা কি দাম হতে পারে? বলে, কি দাম? বলে, ওর সর্বনাশ। বলে, এটা হীরের বস্তু। জহরি না হলে জহর চেনে না, জহর না হলে জহরি চেনে না। কোন মানুষকে যদি এ জন্মে ঠকায়, ঠিক এর পরের জন্মে আমাদের ঠকানোর জন্য ঠিক হেরোবার হাটে দাঁড়িয়ে থাকবে। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হরিপদ, আমি তোমাকে ঠকাবো না। মা, মানুষকে ঠকানো যাবে না। জহরি না হলে জহর চেনে না, জহর না হলে জহরি চেনে না। হরিপদকে বললেন, হরিপদ রে, এটা হলো একটা হীরের বস্তু। হরিপদ কাঁদছে, মনে মনে ভাবলেন, হায় হায় রে, না জেনে শুনে আমি অনেক অনেক ভুল কথা বললাম। আমি ভাবলাম যে আমার বাবা আমাকে ক্ষতি করেছে, আমার বাবা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু না রে, জগতে আর কোনো গার্জেন না কিছু করুক, অন্তত আমার গার্জেন আমার কিছু করেছে। সবার সামনে দাঁড়িয়ে আমি বলছি। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না, তবে হরিপদ, তোমাকে আমি ঠকাবো না। আমি ঠকাতে চাই না, আমি ঠকাতে চাই না। আর এই বস্তুর বিনিময়ে আমি বা কি দিতে পারি? আমার বা কি আছে?
আমার বা কি আছে, আমি কি দিতে পারি, আমার পক্ষে সম্ভব নয়। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, জানেন হরিপদ, এটা হলো একটা হীরের বস্তু। যখন বলে উঠলেন হীরের বস্তু, হরিপদর চোখ দিয়ে ছলছল করে জল পড়ছে। হায় হায় হায়, এ আমি কি করলাম? তখন দোকানি বললেন, হরিপদ রে, তোমার বাবা না এটা রেখে দিয়েছে তোমার জন্য। দেনার জ্বালায় পৃথিবীর থেকে ছেড়ে চলে গেছে, কিন্তু তোমার জন্য এটা রেখে দিয়েছে, তোমাকে কষ্ট দেয়নি। বলছে সে কি? বলে হ্যাঁ। তবে এর বিনিময়ে আমি আর কি দেব, আমার বা কি আছে? শোনো হরিপদ, আর একটা কথা শুনবে। বলে কি? এই যে সোনার দোকান, আমার যে এই সোনার দোকানটা না, এটা হলো তোমার বাবার সোনার দোকান। আমি কিনে ফেলেছি, তোমার বাবা আমার কাছে থেকে বিক্রি করেছে। কিন্তু তোমার বাবা একজন মহান ছিল, একজন পবিত্র ছিল, সৎ ব্যবসায়ী ছিল, কিন্তু তোমার বাবার কাছে থেকে এটা আমি কিনে ফেলেছি। তবে হরিপদ, এর বিনিময়ে আমি তো কিছু নাই, তবে আমি নিতে পারি। একটা কারণ আছে, একটা শর্ত আছে। লোচন দাসের পর বলে শর্ত, বলে শুনবেন। বলে শোনো হরিপদ, আমার যে তিনটে দোকান আছে, একটা সোনার দোকান, ওদিকে ঠাকুর মশাই বসে রয়েছে, ওদিকে যে একটা সোনার দোকান, একটা সোনার দোকান, একটা রূপোর দোকান, মানে এটা রূপোর দোকান, লোহার দোকান, এই তিনটে দোকান যদি তোমাকে দিয়ে দিই, এর বিনিময় আর হবে না গো। কি সর্বনাশ! বলে সে কি? বলে হ্যাঁ, তবে দেব একটা কারণেই দেব। বলে কি কারণ? বলে এই সোনার দোকানে তোমাকে আমি 10 মিনিট সময় দিয়ে দেব। বলছি সে কি? বলে হ্যাঁ। আর রূপোর দোকানে 30 মিনিট সময় দিয়ে দিলাম, লোহার দোকানে 60 মিনিট সময়। 60 মিনিট সময়ের ভিতরে লরি দাঁড় করিয়ে নিয়ে চলে আসতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সোনার দোকানে সময় দিলাম 30 মিনিট। 30 মিনিট সময় নেয় রূপোর দোকানে, 30 মিনিট সময় দিলাম, সোনার দোকানে 10 মিনিট সময় দিয়ে দিলাম। 10 মিনিট সময়ের ভিতরে তুমি যত টাকা পারবে হাত ভরে নিয়ে চলে আসবে, কেউ কিছু বলবে না। সঙ্গে সঙ্গে সোনার দোকানে প্রবেশ করে সোনার অলংকার, সোনার অলংকার, সোনার হীরের মাংটি, সোনার মাগড়ি, সোনার নেকলেস দেখে দেখে মনে মনে ভাবলেন, আহা ওমা, সোনার নেকলেস যদি পরি কত সুন্দর লাগে, এই কত সুন্দর সোনা, কত সুন্দর কত সুন্দর কত সুন্দর করতে 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 5 মিনিট অতিবাহিত হয়ে গেল। শুধু সময়কে বললেন 5 মিনিট অতিবাহিত হয়ে গেল। বলছে সে কি? সবাই মিলে দাঁড়িয়ে আছে, শুধু সোনার গায়ে হাত বুলিয়ে বলছে, সোনার নেকলেস, সোনার মাংড়ি, সোনার আংটি পরলে কত সুন্দর হয়। লোচন দাসের করতে করতে 10 মিনিট অতিবাহিত হয়ে গেল। মানব জীবন থেকে 10টা বছর অতিবাহিত হয়ে গেল।
ছেলেকে চুম খেতে, ছেলেকে ভালোবাসতে, ছেলেকে কাছে ডাকতে, সঙ্গে সঙ্গে দেখতে 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 10টা বছর, অর্থাৎ মানব জন্ম থেকে 10টা বছর অতিবাহিত হয়ে গেল। 10টা বছর অতিবাহিত হয়ে গেল। সবাই মিলে বললেন হরিপদ, সোনার দোকানে কিছু নিতে পারলি না, অন্তত লোহার দোকানে না, রূপোর দোকান থেকে কিছু নিয়ে আয়। প্রহরীগণ, বাবা প্রহরীগণ সব দাঁড়িয়ে আছে। রূপোর দোকানে সিকিউরিটি গার্ড দারোয়ান দাঁড়িয়ে আছে। হরিপদকে দেখে বললে, হরিপদ ভাই রে, হাতে ধরি পায়ে ধরি, অন্তত কিছু নিয়ে আয়। গদা বাংলা কথা, বাঁশ বাগানে ডুমকানা। অনেক দেখলে না, কি করি কি করি। এখন হরিপদ রূপোর দোকানে প্রবেশ করি, রূপোর যে বাক্স, রূপোর বাক্স গায়ে হাত দিয়ে বাক্সকে বুলিয়ে মনে মনে ভাবলেন, আহারে বাক্স যদি এত সুন্দর হয়, বাক্স যদি এত সুন্দর হয়, না জানি বাক্সের ভিতরে কি আছে, বাক্স ভিতরে কি আছে, কি আছে করতে 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 30 মিনিট সময় অতিবাহিত হয়ে গেল। উত্তাল যৌবন, উত্তাল শক্তি, উত্তাল জ্ঞান সঙ্গে সঙ্গে হয়ে গেল। লোহার দোকানে প্রবেশ করে বললেন, সে কি 60 মিনিট সময় লোহার দোকানে প্রবেশ করি, কিছুই নিতে পারলো না। এক বস্তা মাল নিয়ে বললেন, বলো হরি, হরিবল, বলো হরি, হরিবল। খেলা যাব শানে আমার গনা গনা জানা দিল, গনা জানা দিল, না জানা বাজে, না জানা বাজে গনা উপনীত হইল খেলায় অবসানে আমার গড়ায় আমার ঘরেতে ফিরি ঘরেতে ফিরিল, আর বাকি নাই বাকি না, আর বাকি নাই বাকি না, আর বাকি নাই বাকি না, আর বাকি নাই বাকি, আমার পূর্ব দিকে গেল বাকি নাই বাকি নাই, আর বাকি নাই বাকি নাই, বাকি নাই বাকি নাই, বাকি নাই বাকি নাই, আমার ধীরে ধীরে বাকি নাই। ধীরে ধীরে বাকি, তোমরা যে যার সময় থাকিতে ভোজে নাও, ভোজে নাও, বাকি নাই বাকি নাই, বাকি নাই বাকি আর নাই, সময়ে আসি নাই, সময়ে বাকি আরে আর বাকি নাই বাকি আর নাই। বাকি নাই বাকি নাই। সঙ্গে সঙ্গে এদিকে মিল হয়ে গেল। আর নামাচার্য হরিদাস সঙ্গে সঙ্গে আচরকে শ্রীবাসের অঙ্গনে দরজা বন্ধ করে হরিনাম আনন্দে মত্ত হয়ে গেলেন। পাশে ছিলেন সর্বাঙ্গ সুন্দর কি করলেন, শ্রীবাসের অঙ্গনে বেত্যাঘাত বীর শ্রিত হরিদাস প্রভুর পৃষ্ঠ ছিন্ন ভিন্ন, ব্যত্যাঘাতে ভিন্ন ভিন্ন। জয় বসানি মালিক, জয়। জয় বসানি মালিক, জয়। জয় রাম।